দরজায় নিরন্তর করাঘাতের শব্দে বিরক্ত হলো মিথিলা। চসূচক শব্দ করল। শোয়া থেকে উঠে এসে ছিটকিনি টানলো। মেয়ের অক্ষত মুখখানা দেখতেই প্রাণ পেলেন খোরশেদুল। প্রকাশ না করলেও গোপনে বুক ভরে দম টেনেছেন তিনি। তারপর গম্ভীর গলায় বললেন, সকাল থেকে দরজা খুলছিলি না কেন? মিথিলা যত যাই হোক বাবাকে মানে ভয় পায়। উত্তরে মাথা নুইয়ে বলল, ভালো লাগছিল না কিছু। ভোরবেলা এত চেঁচামেচি শোনোনি? তোমার মা যে পড়ে ব্যথা পেয়েছেন, হাসপাতালে নিয়ে গেলাম, টের পাওনি? মিথিলা ভীষণ আশ্চর্য বনে চাইল। অবাক কণ্ঠে বলল, মা হাসপাতালে? কেন, কি হয়েছে? পাল্টা অবাক হলেন খোরশেদুল। এই ঘর আর বসার ঘর কতটা দূরে? সাউন্ড প্রুফ তো নয়। সালমার মাথা ফাটা নিয়ে সকালে হুলুস তুলুস বাঁধালেন ওনারা। এমনকি আলেয়া অবধি নাকে কান দেন, অথচ মেয়েটা কিছুই জানে না। খোরশেদুল ব্যথিত হলেন। ঠিক বুঝেছেন তাহলে। মেয়েটা অধিক শোকে স্তব্ধ হয়ে পড়েছে। স্বামীর ফেলে যাওয়া আর কত মানুষের খোঁচাখুচি। তার মেয়ে বড় আদরে আহ্লাদে মানুষ। এরকম পরিস্থিতিতে কি কখনো গিয়েছে? খোরশেদুলের মায়া হলো। পিতৃসুলভ মমতার চাউনি উপচে এলো দুই চোখে। এখন মায়ের কথা শুনলে মেয়েটা এর ওপর আবার আর এক চিন্তায় পড়বে। থাক বরং। মিথ্যে বললেন, তেমন কিছু না, দুর্বল, স্যালাইন দিচ্ছে। মিথিলা ছোট জবাব। ও। খোরশেদুল প্রসঙ্গ পাল্টাতে বললেন, পলাশের সঙ্গে কথা হয়েছে? অচিরে মুখে মেঘ জমল মিথিলার। আগের থেকেও ভার ভার স্বরে জানালো, না। ফোন করনি? মিথিলার বলতে খুব লজ্জা লাগছে। তাও জানালো, করেছিলাম, আমাকে ব্লক করে দিয়েছে। খোরশেদুল এবার সোজাসুজি শোধালেন, ওই বখাটেগুলো যা যা বলে গেছিল সেসব সত্যি? মিথিলার চিবুক গলার কাছে ছিল এতক্ষণ। প্রশ্নটা এবার গলা ফুঁড়ে বেরিয়ে যাওয়ার প্রয়াস জানালো। যথাযথ উত্তর দিতে ব্যর্থ সে। মিথ্যা বলতে গেলেও সুনিশ্চিত ধরা পড়বে। চুপ করে থাকলেও বিপদ। কোন দিকে যাবে, কি বেছে নেবে? বিয়ের 2 দিনের দিন মানুষ ঘুরে ফিরে শহর ছাপিয়ে ফেলে, আর সে কি না এইসব প্রেম ট্রেম নিয়ে পুরনো কাসন্দি ঘাঁটছে। মিথিলার রাগের সবটুকু চড়াও হলো নাহিদের ওপর। কোন কুক্ষণে বলদটার সাথে সম্পর্কে গিয়েছিল কে জানে। নিজেও ভালো থাকবে না, ওকেও ভালো থাকতে দেবে না। সামনে পেলে চড়িয়ে লাল করে দেবে একদম। খোরশেদুল মেয়ের হাবভাবে যা বোঝার বুঝে নিলেন। হতাশ হলেন ভীষণ। আক্ষেপ জানিয়ে বললেন, তোমার থেকে আমি এসব আশা করিনি মিথিলা। ওরকম একটা মাস্তানের বন্ধু তো মাস্তানি হবে। কি রুচিহীনের মতো কাজ করেছো, ছি ছি। আজ সব মান ইজ্জত এইভাবে জলে ডুবলো আমার। মিথিলা আর্ত চোখে তাকায়, ভেজা স্বরে বলে, আব্বু প্লিজ। এ নিয়ে কাল থেকে সবার উল্টাপাল্টা কথা শুনছি, অন্তত তুমি এসব বলো না। খোরশেদুল লম্বা শ্বাস ছাড়লেন। বললেন, ঠিক আছে, ব্ল্যান্ডার যা করার তো করেই ফেলেছে। এখন কিভাবে কি ঠিক করবে কিছু ভাবলে? মিথিলা কালো চেহারায় 2 পাশে মাথা নাড়ল। সে কাল থেকে ভেবেছে, কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। পলাশ এত শক্ত মানুষ, ঠিক কি বলে ওকে বাগে আনা যাবে মস্তিষ্কে ধারালো বুদ্ধিটা কোনো মতেই আসেনি। খোরশেদুল বললেন, তাহলে আমি যা বলছি শোনো। পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করো, হাল ছেড়ো না, চেষ্টা করতেই থাকো। তোমার নাম্বার ব্লক করলে অন্য নাম্বার থেকে কল দাও। এভাবে বিয়ের পরদিন বউ ফেলে রাখা তো ভালো কথা নয়, তাও একটা নর্মাল ইস্যু নিয়ে এত রিয়েক্ট করবে কেন? মিথিলা দুঃখ ভাবাক্রান্ত কণ্ঠে বলল, ও মনে হয় আর আমাকে ফিরিয়ে নেবে না আব্বু। খোরশেদুল শক্ত কণ্ঠে বললেন, ফিরিয়ে নেবে না বললেই হলো? এটা কি মগের মুলুক পেয়েছে? দেশে আইন কানুন বলেও একটা কথা আছে। ভালোই ভালোই আসতে বলো, না হলে আমিও অন্য ব্যবস্থা নেব। গজগজে ক্রোধ ঝেড়ে চলে গেলেন তিনি। কিন্তু মিথিলার নিভু নেত্রে জলজল করে উঠল। দপদপ করে সাড়া দিল মস্তিষ্কের প্রতিটি কোষ। এই তো উপায় পেয়েছে। এতটা সময় ভেবে ভেবেও যা উদ্ধার করতে পারেনি, বাবার এক কথায় তার নিজে থেকে হানা দিল এখনই। মিথিলা ব্যস্ত দৌড় চাপালো, বিছানা থেকে ফোন হাতে তুলল, ঝটপট কল লাগালো পলাশ লেখা নাম্বারে। তবে ব্ল্যাকলিস্ট থেকে নম্বরটা তখনও সরায়নি পলাশ। মিথিলা নাক ফুলিয়ে স্ক্রিনে চোখ বোলায়। ঠিক আছে, কোনো ব্যাপার না। কিভাবে ব্লক ছোটাতে হয় ভালো করে জানা আছে ওর। মিথিলা তৎপর হস্তে গোটা গোটা মেসেজ টাইপ করে পাঠালো, তুমি কি ফোন ধরবে নাকি আমি কোনো স্টেপ নিতে বাধ্য হব পলাশ? আর যেরকম ভাবছি তেমনটা করলে সেটা অবশ্যই তোমার জন্য সুখের হবে না। তারপর অপেক্ষা করলো উত্তরের। ডোজে কাজ হবে কিনা চিন্তিত সে। পুরো 4 মিনিট ফোন হাতে নিয়ে পায়চারি করার মধ্যে স্ক্রিনে জ্বলে ওঠে, পলাশ কল ব্যাক করেছে। হাসলো মিথিলা।
রিসিভ করে কানে গুঁজতে ওপাশ থেকে শশব্যস্ত প্রশ্ন এলো, স্টেপ নেবে মানে? কি বলতে চাইছো তুমি? তুমি যা বুঝেছো তাই। আমি কি বুঝবো? তোমার থেকে শুনতে চাই। সেসব পরে শোনাচ্ছি, আগে তুমি বলো, এভাবে আমাকে এখানে একা রেখে যাওয়ার মানে কি? মানে কি আবার? বলেই তো এলাম। তোমার মতো লোভী গোল্ডিগার মেয়ের আমার ঘরে কোনো জায়গা নেই। সবই তো শুনছি। কি বাধাই করা রেকর্ড তোমার। এত মানুষের মধ্যে আমার মান সম্মান জাস্ট ধুলোয় মিশিয়ে দিয়েছ। মিথিলা তেতে ওঠে, একদম ফালতু কথা বলবে না। বিয়ের আগে সবারই কম বেশি এসব থাকে, তোমার নেই মনে হয়? খোঁজ নিলে দেখা যাবে তোমার রেকর্ড আমার থেকেও সুন্দর। পলাশ কাঠখোট্টা জবাব দিল, আমার এরকম ফালতু ক্যারেক্টার না। মিথিলা ফুঁসে বলল, চুপ করো। দু চারটা প্রেম এ যুগের খুব কমন ব্যাপার, এসব দিয়ে তুমি আমার চরিত্র মাপতে পারো না। তারপর চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, আচ্ছা বেশ, এত কথার দরকার নেই। আমি যা বলছি এখন তাই শোনো। চুপচাপ ভদ্র ছেলের মতো এসে আমাকে নিয়ে যাও। পলাশের জবাব আসে, মাথা খারাপ নাকি? শোনোনি কি বললাম? তোমাকে আমি ফিরিয়ে নিচ্ছি না। মিথিলা ভুরু উচালো, আচ্ছা বেশ, নিতে হবে না। আমি বরং থানায় গিয়ে একটা মামলা ঠুকে আসি। বলি যে আমার স্বামী বিয়ের পর দিন বিনা কারণে আমাকে বাপের বাড়ি ফেলে গিয়েছে, কারণ সে অন্য নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত। বা বলবো যে আমার বাবা যৌতুক দিতে চাননি দেখে নারাজ হয়েছে। পলাশ বিস্ময়ে হাঁ হয়ে বলল, হোয়াট রাবিস? আমি এরকম কিছু করিনি। তাছাড়া প্রমাণ কি এইসবের? তাহলে আমি বিয়ের আগে যা যা করলাম তোমার কাছে সেসবের প্রমাণ কোথায়? তুমিও তবে অযথা ব্লেম করছো আমাকে। তাও কে এসে কি না কি বলে গেছে সে নিয়ে। শোনো পলাশ, 100টা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলেও আইনে কিন্তু শাস্তি নেই, কিন্তু বিয়ের পর অহেতুক কারণে বউ রেখে গেলে ফেরত না নিতে চাইলে আইনে কিন্তু এর শাস্তি অনেক ভয়াবহ। অন্তত মামলার চক্করে ইঞ্জিনিয়ারিং করা ছুটে যাবে তোমার। আর বিদেশ যাওয়ার কথা তো বাদই দাও। এখন তোমার একার সম্মান যাচ্ছে, তখন তোমার পুরো পরিবারের সম্মান কোথায় যাবে ভাবতে পারছো? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মিথিলা ভনিতাহীন বলল, দেখাচ্ছি। আর তুমি নিতে না এলে কাজটা আমি করবই। তুমি আমাকে চেনো না। এখন বলো, তুমি কি করতে চাও? ভালোই ভালোই আমাকে নিয়ে সংসার করবে, নাকি নিছক এসব ঝামেলায় জড়াবে? ওপাশে তৎক্ষণাৎ নীরবতা নামলো, কপালে ভাঁজ পড়ল মিথিলার। 2 দিনের আলাপে পলাশকে এত ভালো সে আয়ত্ত করতে পারেনি, তাই এখনও ওর মতিগতি নিয়ে শঙ্কিত। কিন্তু পলাশ একটু চুপ থেকে বলল, ঠিক আছে, বিকেলে আসবো। মিথিলার মিইয়ে থাকা অনুচিন্তিত মুখখানা চকচক করে উঠল। স্ফূর্ত চিত্তে বলল, ঠিক আছে, রাখছি। পলাশ লাইন কাটল। মিথিলা বিজয়ী হাসলো বুক ফুলিয়ে, ঠোঁট ভর্তি গাঢ় পৈশাচিক আনন্দ। সে স্ক্রিনের দিক চেয়ে বলল, তোমাকে চালাক ভেবেছিলাম, অথচ তুমি সেই নাহিদের মতোই আর একটা গাধা বের হলে। সালমা বেগমকে হাসপাতাল থেকে সন্ধে নাগাদ ছাড়া হলো। ওনার দুর্বলতায় কাবু দেহটা সবাই ধরাধরি করে নিয়ে এলো বাড়িতে। খোরশেদুল অফিস থেকে আবার হাসপাতালে গিয়েছিলেন। এতটুকু সময় আলেয়া বানু আর সালমার ভাইয়ের বউ ছিলেন কাছে। রাহাত দরজা খুলল। ওকে আর হাসপাতালে নেওয়া হয়নি। ছোট মানুষ, রোগীদের ভেতর গিয়ে কাজ নেই। রাহাত মাকে দেখতেই জড়িয়ে ধরল, এক প্রকার হামলে পড়ল ওনার বুকের ওপর। প্রকোপে সালমা পড়ে যেতে নিলেন। খোরশেদুল দাঁড়িয়েছিলেন পেছনে, চট করে ধরে ফেললেন স্ত্রীকে। সালমা বেগম চাইলেন এক পল, গম্ভীর মুখে আবার দৃষ্টি ফিরিয়ে নিতেই আহত হলেন ভদ্রলোক। সেই দিনের পর থেকে সালমা এখন অবধি একটা কথাও ওনার সঙ্গে বলেননি। রাহাত মাকে জড়িয়ে রেখেই বলল, আম্মু তোমার খুব লেগেছিল, ব্যথা কি একটুও কমেছে? আলেয়া বানু বললেন, দাদুভাই এগুলান সব পরে হইল, এখন মায়েরে বইতে দাও। সালমা মাথায় হাত বুলিয়ে একটু হাসলেন। রাহাত সরে এলো। তিনি ভেতরে ঢুকে আস্তে ধীরে সোফায় বসলেন। পাশে বসলেন আলেয়া। এদিক ওদিক চেয়ে বললেন, কি রে, তোর মাইয়া কই খোরশেদ? খোরশেদুল বিষয়টা এতক্ষণে খেয়াল করেছেন। সেই যে মেয়েটাকে দুপুরে পলাশের সঙ্গে যোগাযোগ করতে বলে গেলেন, তারপর আর কথা হয়নি। তড়িৎ মেয়েকে হাঁক ছুড়লেন তিনি। দুবার ডেকে দরজা খুলল মিথিলা, অথচ এত সময়ে বসার ঘরের একটা কথাতেও তার সাড়া ছিল না। মিথিলার বেশভূষা দেখতে আলেয়া বানু ভুরু তুললেন কপালে। গাঢ় রঙের দামি জামদানি, গয়না পরিপাটি করে বাঁধা চুল, চেহারায় অল্প বিস্তর মেকআপ। আলেয়া বানু পাতা ঝাপটালেন চোখের। স্বামী ওইভাবে রেখে গেল। মা এলো হাসপাতাল থেকে, তিনি ধরেই বসেছিলেন। মেয়েটা হয়তো কেঁদে চোখ মুখ ফোলাবে, কিন্তু এ তো। মিথিলা হাসি হাসি মুখে বাবার পাশে এসে দাঁড়ালো। ডাকছিলে আব্বু? খোরশেদুল মেয়ের আপাদ মস্তক দেখে বললেন, কোথায় যাচ্ছ?
সে হিষ্টচিত্তে জানালো, হ্যাঁ পলাশ আসছে নিতে, তাই তৈরি হলাম। খোরশেদুলের বক্ষ হতে দুশ্চিন্তার ভারী পাথরটা তত্র নেমে গেল। এ নিয়ে গতকাল থেকে কি যে ভাবনায় পড়েছিলেন। সালমা বেগম অবাক হয়ে বললেন, নিতে আসবে মানে? কোথায় গিয়েছে ও? আর কাল এলি, আজ যাবি কেন? গতকালের ঘটনার এক ফোঁটাও জানেন না তিনি। পরপর ঘটে যাওয়া দুর্ঘটনায় কিছু টেরও পাননি। আলেয়া বানু হাঁ করলেন বলতে, অমনি খোরশেদুল চোখ ইশারা করলেন। বৃদ্ধা ইঙ্গিত বুঝে থেমে গেলেন। ছেলের ওপর দিয়ে তো আর চলা যায় না। মিথিলা আমতা আমতা করে বলল, না আসলে ওর একটা কাজ পড়েছিল, তাই চলে গিয়েছে। তুমি অসুস্থ, তাই আর থেকে বাড়তি ঝামেলা করবে না বলল। সালমা বললেন, এতে ঝামেলার কি আছে? জামাই মানুষ, প্রথমবার শ্বশুর বাড়ি আসবে, বেড়াবে না? আমি যতটুকু পারি করার চেষ্টা করব। খোরশেদুল বললেন, থাক না, এই সময় এত প্রেসার ঠিক হবে না তোমার। ওরা আবার পরে সময় করে আসবে না হয়। মিথিলা তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আবার পরে আসবো আম্মু। আলিয়া ফস করে শ্বাস ফেললেন। টেনে টেনে বললেন, তোর কন্যা আবার মার প্রেসারও বুঝছে? এই যে কত সময় হইল মায়েরা আইলো হাসপাতাল দিয়া, একবার তো জিগালেও না ভালো মন্দ। মায়ের মাথা তো যে এত বড় একখান পট্টি, ফিরাও তো দেখলো না। মিথিলা কটমট করে উঠল। খোরশেদুল মেয়ের পক্ষ নিয়ে বললেন, থাক আম্মা, ছেলে মানুষ এত শত বোঝে না। পোলা মানুষ, আকাম তো ঠিকই করবার পারে। সালমা বুঝতে না পেরে বললেন, ও কি করেছে আম্মা? মিথিলা জ্বলে উঠল। আব্বু, তোমার মাকে থামতে বলো, বুড়ি মানুষ এত কথা বলে কেন? খোরশেদুল চুপ থাকলেও সালমা ধমক দিলেন মেয়েকে। কড়া কণ্ঠে বললেন, মিথিলা, উনি তোমার দাদু, গুরুজনের সাথে কেউ এভাবে কথা বলে? মিথিলা চুপ করলেও চেহারায় বিরক্তি। আলেয়া বানু পুত্রবধূর দিকে আপ্লুত চোখে চাইলেন। ছেলে তার সম্মান না রাখলেও পরের মেয়ে ঠিকই রাখছে। রাহাত কাচের গ্লাসে পানি হাতে ছুটে এলো তখন। মায়ের দিক বাড়িয়ে বলল, নাও। জলের কথা সালমা বলেননি। ছেলেটা নিজে থেকে আনায় সবাই বিস্মিত হলো। সালমা মৃদু হেসে গ্লাস হাতে নিলেন। চুমুক দিতে গিয়ে খেয়াল করলেন পানিতে চুল ভাসছে। হেসে ফেললেন আরও। বললেন, এটা তো ময়লা আব্বু, খাওয়া যাবে না। রাহাত ভেজা হাত পেটের কাছে জামাই মুছছিল। কথাটায় চোখ প্রকট করে বলল, ময়লা? কিন্তু আমি তো ভালো করে দেখে আনলাম। আচ্ছা দাও, পাল্টে আবার ভালো পানি আনছি। গ্লাস নিয়ে রাহাত আবার চলে গেল। ফিরে এলো মিনিটে। আলেয়া বানু গদগদ হয়ে বললেন, কি সুন্দর আমার নাতিডা, মার দিক কত খেয়াল। মায়ারে মানুষ করতে না পারলেও পোলা খুব সুন্দর মানুষ করছো বউ। সালমা ছোট্ট করে শ্বাস নিলেন। আলেয়া বানু আগের দিনের মানুষ, মেয়ে নাতির প্রতি প্রথম থেকেই বিমুখ ছিলেন। যতটা নারাজ হয়েছিলেন মিথিলা হওয়ার সময়, ততটাই প্রসন্ন ছিলেন রাহাত আসার খুশিতে। এমনকি ওনার দৃষ্টিতে পুষ্পিতাকে বাড়িতে ঠাঁই দেওয়ার মতো ভয়াবহ অপরাধটাও মাপ পেয়েছিল এই একটা কারণে। ঢাকায় বেড়াতে এলে বা শ্বশুর আলোয় গেলেই মিথিলার সঙ্গে বৃদ্ধার সর্বদা ঠান্ডা যুদ্ধ বাঁধত। তাই আজকেও ধরে নিলেন, হয়তো এই জন্য এসব বলছে। অন্যদিকে মিথিলা দাদির প্রতিটা কথাই খটমট করছে নীরবে। মায়ের জন্য কিছু বলতেও পারছে না। তবে এত এত ঘটনার মধ্যেও একমাত্র মহিদুল আলম নিশ্চুপ বসে। পৌর লোকটি হ্যাঁতেও নেই, নাতেও নেই। সালমা স্বামীর দিক চাইলেন, কণ্ঠে নম্রতা। তোমার ওপর আজ অনেক ধকল গেল, তাই না? খোরশেদুল একটু নড়ে চড়ে দাঁড়ালেন। না, কিসের ধকল? সকাল থেকেই তো কত ছোটাছুটি করতে দেখলাম, তাই আর কি। খোরশেদুল মনে মনে খুশি হয়েছেন। ভাবলেন সালমা তাহলে পুষ্পিতাকে তাড়িয়ে দেওয়া নিয়ে আর রাগ করে নেই। সহজভাবে কিছু বলতে নিলেন, সহসা আটকে গেলেন ওনার পরের কথায়। আজ যদি পুষ্পিতাটা থাকতো, কারোর কিছু করতে হতো না, সব একা হাতে সামলাতো মেয়েটা। আমার যত্ন নিত, কতবার অসুস্থ হয়েছি, ঘরের কেউ টের পায়নি। পাবে কেমন করে? এর আগেই হুলুস তুলুস বাঁধিয়ে সেবা করে একদম সুস্থ বানিয়ে ফেলেছে। চোখের অশ্রু জলটুকু বেয়ে ওনার গাল অবধি এলো। খোরশেদুলের শান্ত মেজাজ মুহূর্তে চটে যায়। কঠিন কিছু বলবেন ভেবেও গিলে নিলেন সালমা অসুস্থ বলে। আশ্চর্যজনকভাবে আয়েলা বানুও সাই মেলালেন আজ। মন খারাপ করে বললেন, কথাখানা সঠিক। আগে যতবার আইছি মাইটা যত্ন আত্মীর তুর্তি রাহে নাই, আন্তরিক আছিল, যেন আমি ওর নিজেরই দাদি। মিথিলা আরেক দিক ফিরে দুই গাল ফুলিয়ে শ্বাস ফেলল। তিতি বিরক্তি সে, অতিষ্ঠ পুষ্পিতার প্রশংসা শুনতে শুনতে। অধৈর্য চোখে দেওয়াল ঘড়ি দেখল ও। পলাশ আসবে কখন? ও বাড়িতে গিয়ে তো কত কাজ, ওর কত গোছগাছ বাকি। এই বৃহস্পতিবারই তো কানাডার ফ্লাইট। ভাগ্যিস আগে ভাগে তার ভিসা পাসপোর্ট করা ছিল।
না হলে এত দ্রুত তো আর যাওয়া হতো না। মিথিলার লোচনদ্বয় ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। বৈদেশের বিলাসবহুল জীবনের চিত্রটাও একে একে লোভে টলমল করল ভেতরটা। খোরশেদুলও সমানভাবে পুষ্পিতার প্রশংসা শুনতে অনীহ। প্রসঙ্গ কাটাতে বললেন, আম্মা আমি বাজার আনছি, ফ্রিজে মাছ আছে, ওর তো শরীর ভালো না, আপনি একটু কষ্ট করে এই বেলা রান্নাটা করে দিয়েন। আলিয়া ভুরু কুচকে বললেন, কেন? আমি রান্ধুম কেন? তোর এত বড় কন্যা কি করব? হে থাকতে রান্ধন বারণ আমি পারতাম না। মিথিলা তাজ্জব বনে বলল, আমি রান্না করব? আমি? আমার হাতের মেহেদি এখনো ওঠেনি, আর আমি কিনা মাছ কাটবো, মশলা ঘুটবো? ইয়াক! আলিয়া মুখ বেঁকিয়ে বললেন, আইছে আমার রাজরানী। শহর বাড়িতে গেলে 2টা দিন পর এমনি চুলার আগুন ঠোলন লাগবো, তখন এই সমস্ত মেহেন্দি ছুঁইটা যাইব, বুঝেছ? মিথিলা রেগে মেগে কিছু বলতে চাইল। সালমা থামিয়ে দিয়ে বললেন, কাউকে কিছু করতে হবে না আম্মা, আমি করব যা করার। আলিয়া প্রতিবাদ করে উঠলেন, কেন? তুমি এই রোগা শৈলে কাম করবা কেন? এইসব কইরার মায়াডারে মাথায় তুলা ফেলছ। রানলে হেতির জাত যাইব, পরের ঘরে যাইয়া রানম না? মিথিলা সাথে সাথে বলল, নো ওয়ে, পলাশদের বাড়িতে রান্নার আলাদা লোক আছে। আমি কি জ্যানতেন ঘরের বউ হয়েছি নাকি? তা হইবা কেন? তুমি তো। খোরশেদুল মাঝপথে সূচক শব্দ করে বললেন, উফ থামো তো তোমরা, রান্না আমি করব, হয়েছে? যত সব। হেয়া তো করবাই বাপ, যা মাইয়া বানাইছ এখন রানবা, 2 দিন পর দেখবা এই মাইয়ার লইগা আরো কত কি করণ লাগতেছে। আলেয়া বিরতি নিতেই কলিং বেল বাজল। খোরশেদুল আর দ্বিতীয় জবাবে গেলেন না। মিথিলা উৎফুল্ল চিত্তে বলল, পলাশ এসেছে মনে হয়। খোরশেদুল সদর দরজার পাশেই দাঁড়িয়েছিলেন, ছিটকিনি টানলেন রাতারাতি। সত্যি সত্যি ওপাশে পলাশ দাঁড়িয়ে, ওনাকে দেখে ছেলেটা সালাম দিল। খোরশেদুল উত্তর করলেন, ভেতর ভেতর হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক, ঘটনা বেশি দূর গড়ানোর আগেই মিটে গিয়েছে। চলতি মাসের 29 তারিখ আজ। নতুন মাস শুরু হতে হাতে গোনা 2 দিন মাত্র। তারপরেই বৈশাখ সরিয়ে জায়গা নেবে জ্যৈষ্ঠ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করবে গা গতর। ফাঁকা রাস্তায় নামবে তৃষ্ণার্ত শালিকের জোড়া। তবে আজকের প্রকৃতি ভবিতব্যের এই নিষ্ঠুরতা বুঝতে দিতে নারাজ। সকাল সকাল ঝমঝমিয়ে বর্ষা নেমেছে। মধ্যাহ্নের দাপাদাপিতেও পিচের রাস্তা এখনও ভেজা। ড্রেন চুইয়ে চুইয়ে যাচ্ছে ময়লা পানির স্রোত। বাতাস ভারী, শীতার্ত এক দুপুর। কিছু কিছু জায়গায় রোদ পড়েছে, তবে নিরুত্তাপ তার প্রখরতা। ঠিক বিকেলের কোমল সূর্য ঘেঁষে ছুটে আসা রৌদ্রটার ন্যায়। তীব্র ছাদবিহীন লাল টুকটুকে জিপটা রাস্তার এক কোণায় দাঁড়িয়ে। মাথার ওপর ফুট ওভার ব্রিজ। অন্তহীন মানুষের পদধ্বনি স্পষ্ট শোনা যায়। শুধু সে একা নয়, আজ জিপের ওপর জায়গা নিয়ে বসেছে আরও 5 জন। সাফিন তীব্রের পাশে সিটে, পেছনে মিরাজ, মুশফিক, আরমান। কেউই সাথে আজ বাইক আনেনি। হুট করে তীব্র তলব পাঠানোর হাজির হয়েছে বিলম্বহীন। সবচেয়ে বড় কথা, আজ আমাবস্যার চাঁদের ন্যায় তাদের সঙ্গ দিচ্ছে নাহিদ। প্রায় সপ্তাহখানেক পর বাইরে বের হয়েছে ছেলেটা। চোখ মুখ এখনও কাহিল শুষ্ক। এই কদিন আরমানকে রেখে এক পাও অবধি নড়তে পারেনি। তীব্রর কড়া নির্দেশ, নাহিদের মাথা ঠিক নেই, একা ছাড়লে যা খুশি করে বসতে পারে। সেই আশঙ্কায় আরমান নিজেও সিটিয়েছিল। ভয়ে নাহিদকে ওয়াশরুমের দরজাটা অবধি লাগাতে দেয়নি। গরুটা একটা মেয়ের শোকে যে পরিমাণ কাঁদছে, না জানে উল্টাপাল্টা কি ঘটায়। তবে আজকের ঘটনা একটু ব্যতিক্রমী। তীব্রর খবর পাঠানোয় আরমান যখন বের হওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত, হুট করে নাহিদ নিজেই প্রস্তাব রাখল, বাসায় আর ভালো লাগছে না রে, আমিও যাই। সবার সাথে আড্ডা দিলে হয়তো ভালো লাগতো একটু। আরমান সঙ্গে সঙ্গে তীব্রকে জানালো, সে রাজি এক কথায়। মোটামুটি ওদের দিকে তার জিপ পরিপূর্ণ। এখন 3 জনের আসনে ওদের 4 জনের একটা গাদাগাদি বাঁধলেও কেউ টাটু শব্দ করছে না। আপাতত তারা চিন্তিত, কৌতূহলী। এই যে গত আধ ঘন্টা যাবৎ এইভাবে সবাই রাস্তায় বসে আছে, এর সঠিক কারণ কি? তীব্র হুইলের ওপর 2 পা উঠিয়েছে, একটার ওপর আরেকটা মেলে ক্রস বানানো। ডান হাতে ফোন, বাঁ হাতে সিগারেট। না কিছু বলছে, না কিছু করছে। তার এমন উদ্বেগহীন ভাবমূর্তি বন্ধুদের মাথার ওপর দিয়ে যায়। একে অপরকে একটু পরপর ভুরু উঁচায় সবাই, কিন্তু কেউ কিছু জানে না। নাহিদের অবশ্য এসবে আগ্রহ নেই। তবে বাকি 4 জন অধৈর্য হয়ে পড়ল। মিরাজ জিজ্ঞেস করেই বসল, কী রে বিট্টু, আজ হঠাৎ উত্তরায় কেন এলাম? কাজ আছে এখানে। হ্যাঁ, সাফিন বলল। কি কাজ?
তাহলে বসে আছি কেন এরকম? চল, যা করতে হবে সেরে আসি। তীব্র ছোট শব্দে জানালো। কাজ এখানে এখানে? মুশফিক চূড়ান্ত অনীহা প্রকাশ করলো। ধুর, ভাল লাগে না। উত্তরা একদম মন টেকে না আমার। গুলশানেই জোস। তীব্র ফোনের দিক চেয়ে বলল, তোকে এখানে বেড়াতে আনিনি। আরমান শোধায়, তাহলে কি করব বল না? এরকম মূর্তির মতো বসে থেকে কোমর ব্যথা করছে। বসে ব্যথা করলে শুয়ে থাক। আরমান ঠোঁট উল্টালো। নাহিদ আশেপাশে দেখছে। একমাত্র ঘটনা বোঝা নিয়ে তার ভাবান্তর নেই। তীব্র আরও অনেকক্ষণ পর ফোন নামিয়ে রাখলো। রাস্তার ঠিক ওই পারে তাক হলো তার ঘোলাটে চোখ। শটান দাঁড়ানো এক একটা বিল্ডিংয়ের ওপর বুলিয়ে আনলো নিপুণ দৃষ্টি। তনার্ধে একটার দিকে আঙুল ইশারা করে বলল, ওই বাড়িতে কে থাকে জানিস? 5 জন একযোগে ফিরল ওর ইশারা অনুসরণ করে। প্রাঙ্গণে বাগান বিলাস, গাছের আড়ালে পড়া সবুজ বসতটা মনোযোগ দিয়ে দেখল। সবাই একসাথে জানালো না। সাফিন এক ধাপ এগিয়ে শোধালো, কে থাকে? তোর কোনো আত্মীয় নাকি আঙ্কেলের কোনো শত্রু? তীব্র এক পেশে হাসলো শত্রু কথাটায়। খসখসে কণ্ঠটা জবাব দিল, ধীর স্থির পুষ্পিতা। অমনি চমকে ওঠে সকলে। সাফিন আর্তনাদ করে বলে, কি? মিরাজ হইচই বাঁধিয়ে বলল, পুষ্পিতা মানে ওই মেয়েটা না, রাহাতের বোন? তুই তুই কিভাবে জানলি? আরও কিভাবে এলো এখানে? তীব্রর উত্তরের আগেই সাফিন খেয়ে হারিয়ে বলল, তুই তো বলেছিলি মেয়েটাকে খুঁজবি না, সময় নেই। তাহলে আর এই 5 দিনের মধ্যে কিভাবে পেয়েছিস? তীব্র খুব আরামসে বসে, লেশমাত্র উদ্বেগ নেই চেহারায়, বলল, প্রথমে তাই চাইছিলাম, কিন্তু তুই এত কান্নাকাটি করলি, না খুঁজে পারিনি। সাফিন সন্নিহান কণ্ঠে বলল, তাই? তুই সত্যি আমার জন্য করেছিস? তীব্র ভুরু নাচালো। এছাড়া আর কোনো কারণ আছে তোর কাছে? আবার আহামকের মতো বলে বসিস না, আমি মেয়েটার প্রেমে পড়ে এসব করলাম। মুশফিক এটাই বলতে চাইছিল। জিভ থেকে খসার আগেই তালা ঝুলিয়ে দিল তীব্র। সে চুপটি করে চোরের মতো গিলে ফেললো কথাটা। আরমান অবাক হয়ে বলল, কিন্তু এত বড় শহরে এত দ্রুত পেলে কি করে? আমি তীব্র রেজা তালুকদার আরমান। গাছের শিকড় সমেত তুলে আনতেও 1 সেকেন্ড লাগে না। দর্পযুক্ত বাক্যটায় আরমান মাথা ঝাঁকালো। প্রকাশ পেল তার নীরব সম্মতি। সাফিন বারবার ঘাড় ঘুরিয়ে বাড়িটাকে দেখছে। ওর চোখের ভাষা ভিন্ন। তীব্র ফস করে শ্বাস ফেলে বলল, মেয়েটির কলেজে লোক লাগিয়েছিলাম, সে অনুযায়ী এই অবধি পৌঁছেছি। মেয়েটা এখন ওর বান্ধবী আর তার মায়ের সাথে থাকে। 3 তলার প্রথম বাসাটাই ওদের। ওরা কথাগুলো শুধু শুনলই না, সাথে ফেলে নেত্রে ঝাপটে তীব্রকে দেখছে। বন্ধুর লম্বা হাতের ব্যাপারে তারা জ্ঞাত, অথচ আজ যেন বিন্দুমাত্র সন্দেহেরও জায়গা রাখেনি তীব্র। 5 দিনে পুরো জাতিকুল জেনে নিল যে তাকে নিয়ে সন্দেহ করবে কার সাধ্যি। সাফিন বাড়ির দিক চোখ রেখে ঠোঁট নেড়ে বলল, এখন তাহলে আমরা কি করব? যাব ভেতরে? না, সাফিন ফিরে চায়। তবে তীব্র নিশ্চুপ, এই কথার জবাব দেয়নি। তবে অপ্রস্তুত বন্ধুদের পেছনে হেলে দিয়ে টান বসালো জিপে। দালান ছেড়ে কিছুটা সামনে গিয়ে থামলো এবার। পিছু চেয়ে একবার রংচটা নিবাসে চোখ বোলালো। 2 অক্ষিতে তার কিছু আছে, ভীষণ গাঢ় আর অন্যরকম কিছু। নোহাজ ব্যস্ত। রান্নাঘর বসার ঘরে নিরন্তর ছোটাছুটি চলছে। আর এই ছোটাছুটি খুব মন দিয়ে দেখছে পুষ্পিতা। নোহা তাকে বসিয়ে রেখেছে খাবার টেবিলের এখানে। কড়া করে বলেছে, তো রান্নাঘরে উকি দেওয়াও বারণ। কাল থেকে ইউটিউবে একটা রান্নার রেসিপি দেখে দেখে মুখস্থ করেছে নোহা। ইটালির বিখ্যাত একটি পদ। সকালে নাস্তা খেতে বসেই মা আর পুষ্পিতার সামনে সগৌরবে ঘোষণা দিয়েছে, এই রান্না সে নিজের হাতে করে খাওয়াবে আজ। পুষ্পিতাও পুতুলের মতো বসে রয়েছে তাই। কিন্তু নোহা পড়েছে বিপদে। এমন ভাব নিয়ে ঘোষণা দেওয়াটা একদম উচিত হয়নি ওর। এখন যদি সব কিছু পারফেক্ট না হয়, তখন ইজ্জত থাকবে? সমস্যাটা যদিও সেখানে নয়, সমস্যা হলো রান্না করতে গিয়েই সে আবিষ্কার করেছে যা যা লাগবে তার অনেক কিছুই বাড়িতে নেই, থাকার কথাও না। এরকম হিজিবিজি রান্না তো পূর্ব বাড়িতে হয়নি। মা ছুটির দিন বাঙালি রান্না করেন, মাঝে মধ্যে ক্লান্ত লাগলে শুয়ে বসে বিশ্রাম নেন। বোয়ার রান্নায় খেতে হয় তখন। সে নিজেও চা কফি বানানো ব্যতীত ওখানে যায় না। তাহলে কি নেই কি আছে কিভাবে জানবে? এই নিয়ে দারোয়ানকে নোহা 2 বার সুপার শপে পাঠিয়েছে, কিন্তু শেষবার খেয়াল করলো টমেটো আর সয়া সস আর লেটুস পাতা নেই। নোহা আহত হলো ফ্রিজ ঘেটে। শেষে শ্রান্ত ভঙ্গিতে এসে পুষ্পিতার পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল, গালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল,
আমার আর রান্না করা হলো না রে। পুষ্পিতা দীর্ঘ শ্বাস ফেললো, বলল, আমি রান্না করে দিই? তুই পারবি না, আর এটাতে অনেক কিছু লাগবে, সবই আনালাম, কিন্তু আসল যেটা লাগবে সেটাই নেই। এখন দারোয়ান চাচাকে দোকানে পাঠাবো কিভাবে? দুবার গিয়েছেন, এবার গিয়ে কিছু বললে চেতে যাবে, আম্মুকে নালিশও করতে পারে। পুষ্পিতা বলল, তাহলে এখন কি করবি? আচ্ছা, আমরা এখন অন্য কিছু রান্না করি, পরে না হয়। নোহা উঠে দাঁড়িয়ে গেল, দৃঢ় গলায় বলল, না। নিশিতা নোহা যখন একবার ঠিক করেছে সে রাঁধবে, তখন সে রাঁধবে, তাতে যাই হয়ে যাক। পুষ্পিতাও দাঁড়ালো ওর দেখা দেখি, বলল, কিন্তু বললি তো অনেক কিছু নেই। নেই তো কি, তাই বলে থেমে যাব? আমি যাব নিচে, নিয়ে আসবো যা যা লাগবে। চল। পুষ্পিতা ভীত কণ্ঠে বলল, আমিও যাব? তো আমি কি একা যাব তোকে এভাবে বাড়িতে রেখে? কিন্তু আন্টি যে মানা করলেন আমাকে বাইরে যেতে। নোহা মাছি তাড়ানোর মতো করে হাত নেড়ে বলল, আরে ধুর, তোর আন্টি কি অফিস বসে দেখবে যে আমরা বের হয়েছি, নাকি বাসায় সিসি ক্যামেরা লাগানো? আমরা জাস্ট যাব, উপকরণগুলো কিনবো আর চলে আসবো, কোথাও দাঁড়াবো না। পুষ্পিতার চিন্তাটুকু তাও কমে না। যেখানে নোহার মা নিজে নিষেধাজ্ঞা দিয়ে গেলেন, সেসব অমান্য করবে ভাবতেও পারছে না ও। কিন্তু এত কিছু নোহার কানে মাথায় ঢুকলো না। সে নিজের মতো পার্সে টাকা ভরে ওকে টেনে টুনে নিয়ে বের হলো। সদর দরজা পেরোতেই পুষ্পিতার বুক ধুপধাপ শুরু হয়। আচমকা বিষয়টাই ও নিজেও চমকে ওঠে, যেন সম্মুখে কিছু ঘটবে, জানার মাঝেও অকল্পনীয় অজানা কিছু একটা। নাহিদ গাড়ি থেকে নেমেছে, তার খিদে পেয়েছে ভীষণ। যাওয়ার আগে বন্ধুদের জিজ্ঞেস করলো, কে কি খাবি? প্রস্তাব শুনতে এক একজন উৎফুল্ল হয়ে পড়ল। চারজন মিলে একটা ছোটোখাটো খাবারের ফর্দ মুখে মুখে বলে ঝুলিয়ে দিল ওর সামনে। কোক থেকে শুরু করে একটা চিপসও বাদ গেল না। নাহিদের চেহারা শুকিয়ে এলো অমনি। কিছু না বলে তীব্রকে জিজ্ঞেস করলো যখন, সে সরাসরি শোধালো, পকেটে টাকা আছে? নাহিদের পকেট আসলেই ফাঁকা। গড়ের মাঠ না হলেও যা আছে তাতে 2-6 বাজেট হয় না। মিরাজ ওরা যেই হারে খাবারের কথা বলল, ওসব তো আরোই না। তীব্র তার মুখাবয় পরখ করে বুঝে ফেলল বিষয়টা। নাহিদ এমনিতেই বেকার, বাবার হোটেলে খায় দায়, আর সপ্তাহখানেক সেখানেও যায়নি। টাকা আসবে কোত্থেকে? নাহিদ ভেজালহীন ছেলে। তীব্রদের সাথে আজ অবধি কোনো মারামারি কাটাকাটিতে সে থাকেনি। রক্ত দেখলেই উল্টে পড়ে যেখানে সেখানে। তাকে নিয়েও বা কী লাভ? তীব্র জানে নাহিদ জীবনে ওদের নাম ভাঙিয়ে দোকান থেকে বিনামূল্যে কিছু নেবে না। ও অন্যরকম ভদ্র, শুধু ওদের সঙ্গে মেশে বলেই নাম উঠেছে বখাটের খাতায়। তীব্র চুপচাপ মানিব্যাগ থেকে টাকা বের করলো, দুটো নোট হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার জন্য একটা স্প্রাইটের ক্যান ঠান্ডা। নাহিদ অপ্রুপ চোখে তাকালো, পরপর মুচকি হাসলো কৃতজ্ঞতায়। তীব্র বাইরে থেকে যাই হোক, যেমনই হোক, ওর ভেতরটা কেবল ওর সাথে মিশলে বোঝা যায়। আর এই সুপ্ত তথ্যটুকু ওদের বন্ধু গোষ্ঠী ব্যতীত কেউ জানে না, হয়তো তীব্রর বাবাও না। আর ছেলেটার অমন চরিত্রের জন্যই নাহিদ ওর পিছু ছাড়তে পারল না। নিজে সভ্য হয়েও বখাটে তীব্র স্বাদ দেওয়ার মধ্যে অন্যরকম আনন্দ পায় সে। সেবার কলেজে থাকাকালীন একবার বাবা খুব মেরেছিলেন, তাও তীব্রর সাথে আড্ডায় দিতে দেখে। নাহিদ মুখে বলেছিল আর মিশবো না ওর সাথে, কিন্তু সেই কথা আজও রাখেনি। কেন রাখবে? যে তীব্র বন্ধুদের সব বিপদে নির্দ্বিধায় পাশে দাঁড়ায়, তাকে ছেড়ে যাওয়া পাপ। এই যে ও চাইলো বলে মিথিলাকেও আনতে গেছিল। অমন বন্ধুর সঙ্গ ভদ্রতার দোহাই দিয়ে ত্যাগ করা যায়? তীব্রর জন্য ও যে জান দিতেও তৈরি। নাহিদকে ঠায় দাঁড়িয়ে দেখে তীব্র চোখ ছোট করলো। হাঁ করে কি দেখছিস? যা। ছেলেটা প্রণিধান হতে নড়ে চড়ে ওঠে। হ্যাঁ যাই। নাহিদ প্রস্তাব নিতে না নিতেই তীব্র বন্ধুদের দিক ঘাড় ঘোরালো, রেগে মেগে বলল, তোদের মাথায় কি ঘিলু বলে কিছু নেই? নাহিদের অবস্থা জানিস না? তাহলে হাব হাতের মতন লিস্ট দিলি কেন? আমি তোদের না খাইয়ে রাখি? তিনজন চুপ। মিরাজ মিনমিন করে বলল, আমি তো একটু মজা করছিলাম, তবে ওরা কেন অমন করলো আমি বাবা জানি না। মুশফিক ওরা ক্ষেপে তাকালো। মিরাজ চোরের মতো মুখ করে চেয়ে থাকলো আর একদিকে। তীব্র কটমট করে ফের কিছু বলতে যায়। আবিলক্ষী আচমকা বিক্ষিপ্তভাবে নিক্ষেপ হয় জিপের ভিউ মিররের ওপর। সহসা কণ্ঠনালী রুদ্ধ হয়ে থেমে গেল তীব্র। থামলো তার অসম্পূর্ণ কথাটুকুন। পুষ্পিতা আসছে, সাথে ছায়াসঙ্গী নুহা। জিপের কাছে ফুটে আছে তার পরিষ্কার বিম্ব, পরনে কুচকুচে কালো চুড়িদার।
সুতির ওড়না পিঠ থেকে পেঁচিয়ে এনে মাথার চুলটাও আবৃত। সেই কৃষ্ণবর্ণ রং হতে বেরিয়ে আছে অতীব শুভ্র আদুরে বৃত্তাকার মুখখানি। চঞ্চলতাহীন দুই চোখ রাস্তার যানবাহন দেখতে ব্যস্ত। মাঝে মধ্যে নুহার দিকেও ঘুরছে, ঠোঁট নেড়ে নেড়ে এটা সেটা বলছে। তীব্র চেয়ে থাকে আরশির ওপরে তার ঘোলাটে আঁখির সবটুকু নিবেশন। একটা সময় বক্ষ ফুলে ফেপে চোখ বুজে শ্বাস ফেলল। খুব আস্তে বাকিদের উদ্দেশ্যে বলল, মেয়েটা আসছে। তীব্রর মেয়েটা বলে উদ্দেশ্য করা মানবটির পরিচয় আলাদা করে দিতে হলো না। বিগত দিনগুলোই এতবার শুনেছে সবাই, মুখস্থ এখন। সাফিন তত্র লাফিয়ে শোধালো, কই কই? পেছনে। একযোগে তাকালো ওরা। পুষ্পিতাকে দেখতেই চিনে ফেললো। আরমান বলল, এখন কি করব? আমরা কি আবার ওকে কিডন্যাপ করে নিয়ে যাব, নাকি ভালো ভালো ব্যবহার করে বাড়ি ফেরার কথা বলবো? এদিকে নুহা বকবক করছে। সে আসলেই ভরাডুবি দুশ্চিন্তায়। প্রেস্টিজ যে করে হোক বাঁচানো চায়। বলল, আমার তো কাঁচা টমেটো লাগবে রে পুষ্পিতা। সব ভ্যান দেখি পাকাটা দিয়ে ভর্তি। পুষ্পিতাও আশেপাশে খুঁজছে, কোনো সবজির ভ্যানই কাঁচা টমেটো নেই। নোহার একটা সময় চোখ পড়ল রাস্তার ওই পাড়ের ভ্যানগুলোতে। খুব সামান্য পাক ধরেছে টমেটো ভর্তি একটা ভ্যান। দেখেই বলল, ওই তো, চল। পুষ্পিতা একটু শঙ্কিত। ছোট থেকে শহরে বড় হলেও একা একা চলেনি। এরকম ব্যস্ত রাস্তা পার হতে ভেতর ভেতর ভয় পাচ্ছে ও। নুহা বিষয়টা বুঝলো, নিজেই বলল, আচ্ছা এক কাজ কর, তুই এইখানেই দাঁড়া, আমি যা যা লাগে নিয়ে আসি। ইয়ে, আমি একা দাঁড়িয়ে থাকবো? রাস্তায় এত লোক আর বলছিস তুই একা? আমি যাব আর আসবো। তাও তোর দাঁড়িয়ে থাকতে মন না চাইলে আশেপাশে থেকে যে সবজি ভালো লাগে নিতে থাক, আমি এসে টাকা দিচ্ছি, কেমন? পুষ্পিতা বাধ্যের মতো ঘাড় হেলালো। নুহা ওকে রেখে চলে এলো এই পারে। তীব্রের পোড়া ঠোঁটদায় অমনি উঁচুতে উঠে যায়। সূক্ষ্ম সূক্ষ্ম হাসলো সে। একটু আগে করা আরমানের প্রশ্নের জবাব দিল না। তৎপর জিপের দরজা খুলে নেমে গেল। সাফিন বলল, কোথায় যাস? আসছি। তীব্র সম্মুখে এক পা বাড়িয়েও থামলো। থুতনিতে হাত ঘষে ঘষে কিছু একটা ভাবলো। তারপর আবার ফিরে এলো জিপের নিকট। ওরা চেয়েছিল ওর দিকেই। সবচেয়ে বেশি মনোযোগী ছিল মুশফিক। তীব্র এসে ওর মাথার ক্যাপে টান বসালো। ছেলেটা কিছু ভড়কালো। বিস্ময়ে চোখ পিটপিট করলো। তীব্র ক্যাপটা মাথায় গুজলো নিজের। সিটের ফ্রন্ট প্লেস থেকে একটা ওয়ান টাইম মাস্ক নিয়ে নাক মুখ ঢাকলো। দুটো জিনিসের ব্যবহারে মুহূর্তে বেশ পাল্টে গেল ওর। ফেরত গেল সেই রাতের নারী অপহরণকারী বিট্টু মাস্তান রূপে। সাফিন ওরা বিহ্বল চোখে চেয়ে থাকে, সাথে প্রচণ্ড বিভ্রমে হাবুডুবু খায়। বিট্টু আবার এই বেশ নিয়েছে কেন? তবে তীব্র এসব আমলে নিল না। বন্ধুরা প্রশ্ন করবে সে সময় অবধি দিল না। লম্বা পায়ে তর বড়িয়ে হেঁটে চলে গেল রাস্তার ও পাশটায়। আরমান সেদিক চেয়ে বলল, কি ব্যাপার বলতো? বিট্টুর হাবভাব কিছু বুঝছিস তোরা? মুশফিক মিরাজ সঙ্গে মাথা নাড়ল। বলল, না রে ভাই, ও কি করছে ওই জানে, কিছু তো বলছেও না। এত রহস্য রাখছে কেন? এত রহস্য দিয়েও তো একটা ওয়েব সিরিজ বানানো যাবে। সাফিনের কপালে ভাঁজ পড়েছে। তীক্ষ্ণতার চাউনি, তীব্র চালচলন বেশ সন্দেহজনক। ওদের সামনে অনীহার ভান করে, অথচ ভেতর ভেতর যেন ওর আগ্রহই সবচেয়ে বেশি। এই যে নেমে গেল, পুষ্পিতার কাছে গিয়ে দাঁড়ালো। এসব কেন? কেনই বা একা একা ওদের না জানিয়ে মেয়েটাকে খুঁজে বার করেছিল ও? নাহিদ বন্ধুদের হুকুম মতো সব স্ন্যাক্স একটা বড় পলিথিন ভরে নিয়ে এসেছে। ড্রাইভিং সিট খালি দেখে বলল, বিট্টু কই? তার প্রশ্নের উত্তর এলো না। দেখা গেল চারজন এক এক ধ্যানে নিবেশিত। সাফিন তাকিয়ে তীব্রদের দিক, আর মিরাজ, মুশফিক আর আরমানের নজর অন্য কোথাও। নাহিদ ওদের দৃষ্টি অনুসরণ করে নিজেও তাকালো। একটি মেয়ে ব্যতীত তেমন কিছু না পেয়ে বুঝে নিল যা বোঝার। দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল সে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বদমাসগুলো এখানে এসেও এসব শুরু করে দিয়েছে। তীব্র জিপের কাছে একটা বড় স্টেশনারি শপ। নুহা সেখানে এসেছে মশলার সস নিতে। ভোরের ভারী বর্ষণের পর নেমে আসা হালকা পাতলা শীতের তাপে একটা পাতলা চাদর গায়ে জড়ানো ওর, যেটা এই সময় ওদের তিনজনের নিকট হাস্যকর মনে হলো। মুশফিক ওকে শুনিয়ে টেনে টেনে বলল, আহারে, শীত লাগে বুঝি? মিরাজ বলল, হ্যাঁ ভাই। তারপর গান ধরল, বড় শীত লাগে আমার, একা থাকা যায় না, আমার কাছে আগুন আছে, পাশে আয়না। নোহা সব শুনছিল। গানের ইঙ্গিত বুঝে চোখ পাকিয়ে তাকালো। এতে ওদের বিশেষ কিছু যায় এলে তো? উল্টো আরমান বুকে হাত দিয়ে সুর করলো,
ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। নুহা আশ্চর্য বনে গেল, কি সাংঘাতিক লেভেলের অসভ্য এগুলো। আরমানের গান শুনে মুশফিক মীরা সশব্দে হেসে ওঠে, কিন্তু নাহিদের এসব কোনো কালেই পছন্দ নয়। সে চাপা কণ্ঠে বলল, এরকম করছিস কেন তোরা? মেয়ে দেখলেই তোদের ফাজলামো শুরু। আরমান ধমক দেয়, তুই চুপ থাক গরু, বেশি হাম্বা হাম্বা করিস না। নাহিদের আদল সংকীর্ণ হলো। ফাজিলগুলোকে কথা শোনানো বা মানানো ওর সাধ্য নেই। সে স্ন্যাক্স ভর্তি পলিটা সিটের ওপর রেখে উঠে বসলো ভেতরে, তবে চেহারায় বিরক্তির স্পষ্ট চিহ্ন। মাঝে মধ্যে এই ব্যাপার নিয়ে তীব্রর ওপরে বেজায় রাগ হয়। সে নিজে মেয়েঘটিত বিষয়ে জড়ায় না, ভালো কথা, কিন্তু সাঙ্গপাঙ্গদের ও তো নিষেধ করতে পারে। ওর চোখের সামনে মিরাজরা এভাবে মেয়েদের উত্ত্যক্ত করে, অনেক সময় যা নয় তাই বলে, কিন্তু তীব্র সেসব দেখেও দেখে না। অথচ ওর এক কথাতে এসব বন্ধ হতে পারত। ওর ওপর দিয়ে চলার মতো সাহস কারও নেই। তাহলে তীব্র কেন এমন নির্লিপ্ত থাকে এসবে? পুষ্পিতা শাক ভর্তি একটা ভ্যানের সামনে দাঁড়িয়ে মন দিয়ে লাউ শাকের আঁটি দেখছে। এর আগে তার বাজার করার অভিজ্ঞতা নেই। খোরশেদুলি বাজার করতেন, তাই আজই প্রথম সে নিজে কিছু কিনবে। তবে রান্নাবান্নার জন্য টাটকা সবজি চেনে। তার নিবিষ্ট ধ্যান একটু লক্ষ্য করেনি তীব্রর কেবলই পাশে এসে দাঁড়ানো। সে যখন সতেজ সবজি বাছাবাছিতে ব্যস্ত, তীব্র সরু চোখে চেয়ে। আজকের পুষ্পিতা আর সেদিনকার পুষ্পিতাতে যেন বিস্তর ফারাক। তীব্র অতি নৈকট্য তার আপাদ মস্তক দেখল। দুটো ক্ষুদ্র গভীর দৃষ্টি খুঁটে খুঁটে ঘুরে এলো ওর সমস্ত চেহারায়। সেদিন রাতের ভয়ার্ত নেত্রদয়ের চাউনি আজ বড় সাবলীল। ওই সময় আতঙ্কে জুবুথুবু মেয়েটার রাঙা ঠোঁট একটার ওপর আর একটা চেপে বসেছে। আঁকা বাঁকা দ্রুতে গুটি কয়েক ভাঁজ ক্ষণে ক্ষণে বৃষ্টির ফোঁটার ন্যায় টুপ টুপ করে নেত্রপল্লব ফেলছে। নরম রোদের তীর্যক আলোটা সরাসরি মুখের ওপর পড়ায় চিকচিক করছে গায়ের রং। তীব্র সুগভীর ধ্যানের মাঝে পুষ্পিতার রিনরিনের স্বর কানে বাজে। শাক কত করে? 30 টাকা। 30 টাকা? 20 টাকা রাখা যায় না? না আপু। তীব্র টান টান শৈলপ্রান্ত গুছিয়ে এলো অমনি। অবাক হলো ভীষণ। 30 টাকা থেকে 20 টাকা, 10 টাকা দিয়ে কি হবে? অথচ এই মেয়ে এমন টান বসিয়েছে, দাম শুনে যেন 3000 টাকা বলেছে। আচ্ছা 25 টাকা দিই। ছেলেটা দুই পাশে মাথা নাড়ল, বোঝালো কম হবে না। হঠাৎ খেয়াল পড়ল তীব্রকে, জিজ্ঞেস করলো, ভাইয়া কিছু নেবেন? পুষ্পিতা সহজ চোখে ঘাড় ঘোরায়। পাশের মানুষটিকে নিতান্ত সে কৌতূহলে, অথচ মাস্ক ক্যাপ পরায় পরিচিত লোকটিকে দেখতে আটকে উঠল। বক্ষপট ধক করে কাঁপল গতিতে। তীব্র ছেলেটিকে জবাব দিতে চেয়েও ওর তাকানো দেখে থামল। সেই রাতের পর এই নিভু নিভু উষ্ণ দুপুরের মধ্যে আরও একবার চোখাচোখি হলো দুজনের। পুষ্পিতার ভীতভ্রান্ত দৃষ্টিতে পুনরায় মিশে গেল তীব্রপূর্ণ অস্বচ্ছ দৃষ্টি। পুষ্পিতা একবার দেখে ওকে চিনে ফেলেছে। সাথে সাথেই ওর মনে পড়ে গেল মিথিলার বিয়ের রাতটা। তারপর ওই জঘন্য সকাল। তার ঠোঁট ফুঁড়ে আপনা আপনি বেরিয়ে এলো কিছু শব্দ, কণ্ঠে ভূমিকম্প। বিট্টু মাস্তান। তীব্র অবাক হলো না, সে জানতো মেয়েটা এই রূপে ওকে দেখলেই চিনবে। তবে লক্ষ্য করলো পুষ্পিতার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসছে, যেন রক্ত শূন্যতায় ভোগা মুমূর্ষ রোগী। আতঙ্কে থরথর করে ওর হাত পা কাঁপছে। তীব্র শক্তপোক্ত গড়ন ফেপে উঠে সবেগে। শান্ত মেজাজ চটে আসে ভীষণ। এত ভয় পাওয়ার, কাঁপাকাঁপি করার কি হলো? সে তো কিছু বলেইনি এখনো। পুষ্পিতার ঢোক গিলছে ভয়ে। তার মাথায় ঘুরছে সেদিন গাড়িতে বসে তীব্র ছুড়ে দেওয়া সেই হুমকিটা। ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি। যদি এই নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরের বার কিন্তু আর ফেরত দিতে আসবো না। এই গুন্ডাটা আবার এসেছে কেন? কি করে জানলো ও এখানে? কোনোভাবে কি মনি থানা পুলিশ করেছে ওকে না পেয়ে? গুন্ডাটা কি সেই জন্য আবার ওকে তুলে নিতে এলো? পুষ্পিতার চোয়াল ঝুলে পড়লো ভেবে। এবার যদি ওকে নিয়ে যায় তাহলে তো আর ফেরত দেবে না, যা খুশি তাই করবে ওকে নিয়ে। পুষ্পিতার বুক ধড়ফড় করছে, এদিক ওদিক এলোমেলো ঘুরছে শঙ্কিত নয়ন। এক পা করে পিছনে যাচ্ছে সে। হাবভাবের অমন দশা দেখে তীব্রর ভুরুদয় আরও এঁকে বেঁকে এলো। রাগটা তুঙ্গে উঠল অচিরে। বরাবরের কর্কশ কণ্ঠটা আরও চড়া করে বলল, এই মেয়ে, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি? পুষ্পিতা তাকে পুরো কথা শেষ করার সুযোগ দিল না।
তীব্রর এই মেয়ে শুনে রুহু উড়ে গিয়েছে, কলিজা ছলাৎ ছলাৎ করছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখানে থাকা বিপদ, পালাতে হবে, অতি সত্বর গুন্ডাটার সামনে থেকে পালাতে হবে। তীব্রর কথার মধ্যখানে দুরন্ত পায়ে ছুট লাগালো সে। তীব্র ভ্যাবাচাকা খেলো, হতভম্ব হয়ে চেয়ে রইল। রাগে গজগজ করে উঠল সমস্ত দেহ। পুষ্পিতার ছোটার প্রকোপে মাথার ঘোমটা খসে পড়েছে, পিঠের ওপর মোটা ঝুঁটিটা উন্মুক্ত। হাওয়া আর দৌড়ানোর কারণে দোলনার মতো দুলছে দুদিক। চেয়ে থেকে থেকে এই সামান্য বিষয়টাও মনোযোগ খাটিয়ে দেখল তীব্র। হুট করে সাধারণ ব্যাপারখানা মনের ভেতর ঢুকে গেল ওর। কমে গেল রাগ, গুটিয়ে থাকা ভুরু টান টান করে আচমকা হেসে ফেলল সে। দন্তপাটি মুক্ত করা সুন্দর হাসি, সাথে কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো কত ঝরঝরে আওয়াজ। বিড়বিড় করে বলল, তীব্রর নজর যখন পড়েছে, মেয়ে পালিয়ে যাবে কোথায়?